সাভার বন বিহার তথা সাভার বুদ্ধ বিহারের 21তম শুভ কোটি চিবরদান শোনা যায় 2025 উপলক্ষে সমবেত পরম পূজ্যস্পদ ভিক্ষু সংঘকে আমি প্রথমে জানাই আমার সশ্রদ্ধ জুজু বন্দনা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় প্রধান অতিথি জনাব ডক্টর আফম খালিদ হোসেন, উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং চেয়ারম্যান মহোদয় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তাকে সাভার বনবিহারের কঠিন চিবরদান উদযাপন কমিটি 2025-এর পক্ষ থেকে জানাই সুস্বাগতম এবং মৈত্রীময় এবং সম্প্রীতিময় শুভেচ্ছা। সমবেত পুণ্যার্থীদের উদ্দেশ্যে আমি জানাই আপনাদেরকে শুভ কঠিন চিবরদান 2025। সমবেত পুণ্যার্থীদের উদ্দেশ্যে আমি জানাই মৈত্রীময় শুভেচ্ছা, অভিনন্দন। এবং আপনারা দিনব্যাপী যে ধৈর্য ধারণ করে আমাদের বহু প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত যে ব্যক্তি প্রধান অতিথির জন্য আপনারা অপেক্ষমান আছেন, সেজন্যে আপনাদের জানাই অজস্র ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং মঙ্গল কামনা। হে পূজনীয় ভিক্ষুগণ, আপনারা সম্প্রতি 3 মাস ব্যাপী যে বুদ্ধ প্রদর্শিত বর্ষাবাসে অধিষ্ঠিত ছিলেন, জ্ঞান তপস্যারত ছিলেন এবং জ্ঞানলব্ধ প্রাজ্ঞ ভিক্ষু হিসেবে পরিগণিত হয়েছেন, সেজন্যে জানাই আপনাদের অভিনন্দন। একই সাথে আজকে কঠিন চিবরদান উপলক্ষে সমবেত পুণ্যার্থীদের পক্ষ থেকে আপনাদের প্রতি যে শ্রদ্ধা এবং অভিনন্দনের নিদর্শন স্বরূপ যে চিবরদান করা হবে, সেটি গ্রহণ করে পুণ্যার্থীদের পুণ্যদান করুন, এই প্রার্থনা জানাচ্ছি। হে প্রধান অতিথি জনাব ডক্টর আফম খালিদ হোসেন, তিনি এমনই একজন ব্যক্তিত্ব যার মাঝে আমি তার একজন সম্মানিত ট্রাস্টি হিসেবে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, তার সাহচর্যে আসার সুযোগ পেয়েছি, তাকে আমি একজন এমন ব্যক্তিত্ব হিসেবে আমি সৌভাগ্যবান যে পেয়েছি, যিনি অনেক জ্ঞানী এবং তিনি উদার এবং অসাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন। তার এই মানসিকতাকে আমরা সকলে
সাধুবাদ দিয়ে আমরা অভিনন্দন জানাই। সাধু সাধু সাধু। মাননীয় প্রধান অতিথি মহোদয়, আপনি আপনার সরকারি অনেক কর্মব্যস্ততার মাঝেও আপনি আজকে সেই সুদূর চট্টগ্রাম থেকে ফ্লাই করে এসে আপনি আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছেন। আপনি একজন বয়স্ক ব্যক্তি, আমি জানতে পেরেছি আপনার কিছু দুরারোগ্য, কিছু অসুস্থতা রয়েছে। আমি পূজনীয় ভিক্ষু সংঘের কাছে এই প্রার্থনা জানাবো যাতে তার সুস্থতার জন্য আমরা সবাই তার সুস্থতা তিনি যাতে নীরোগ থাকেন, তিনি যাতে সুস্থতা নিয়ে জীবনযাপন করেন, সেই আমরা শুভকামনা জানাই। সাধু সাধু সাধু। হে প্রধান অতিথি, এই সাভার বনবিহারের যে পুণ্যার্থীবৃন্দ আজকে সমবেত হয়েছেন, তারা সুদূর পাহাড় থেকে আগত, অধিকাংশ চাকমা সম্প্রদায়ের, পাশাপাশি মারমা তঞ্চঙ্গা সম্প্রদায়ের রয়েছেন, আর আমাদের সমতলের বড়ুয়া সম্প্রদায়ের বৌদ্ধ জনগণ রয়েছেন। আমরা আজকে আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা গর্বিত এবং অনুপ্রাণিত। আমাদের এই আনন্দের সাথে আমরা আপনার কাছ থেকে একটু এই সুযোগ নিতে চাচ্ছি যে আমাদের এই জনগণের মাঝে তাদের মনে যে কিছু যে দুঃখ, একটু অভাববোধ রয়েছে, সেটুকু আপনার দৃষ্টিগোচর করার জন্য আমি বিনীতভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। হে প্রধান অতিথি, এই সাভার বনবিহারের বয়স 2005 থেকে 2025 তথা 21টি বছর। এখনো এই বিহারের স্ট্রাকচার এটা স্থায়ী স্ট্রাকচার নয়, এটি সম্পূর্ণ টিন শেড। তো আপনার অবগতির জন্য আমি জানাতে চাচ্ছি, এবং আপনার একজন বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের একজন দায়িত্ববান ট্রাস্টি হিসেবে আপনাকে অবগত করছি। একটু আত্মবিশ্বাস নিয়ে আপনার একটু মনোযোগ আকর্ষণ করছি যে নিয়মতান্ত্রিকভাবে আমাদের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের যে নির্দিষ্ট ফর্ম রয়েছে, সেই ফর্মের যে বিহার উন্নয়ন যে ফর্ম, সেটিতে আমাদের প্রজেক্ট জমা দেওয়া আছে। সেই প্রজেক্টের পরবর্তীতে অনুমোদনমূলক আপনার সুদৃষ্টি কামনা করছি। একই সাথে সম্প্রতি আপনি দিয়েছেন, আপনার বদান্যতা, আপনার অনুগ্রহ। তো আমি সেই ফর্ম
অফিসিয়ালি এই সাভার বনবিহারের পক্ষ থেকে হয়তো বরাদ্দের জন্য আবেদন যেটি জানাবো, আবেদন আপনার দপ্তরে যাবে, সেজন্য আপনার সুদৃষ্টি আপনার বরাদ্দের অনুমোদনের জন্য আবেদন জানাচ্ছি। তো যা হোক, আজকের এই কঠিন জীবনদানের মতো এই পুণ্যানুষ্ঠানে আপনি যোগ দেওয়ায় আমরা যে এতটা, এবং আজকে একটু দেরি হলেও আমরা কিন্তু আশা ছাড়ি নাই, এবং আপনি যে কমিট করেছেন, আমাদের সম্পূর্ণ বিশ্বাস ছিল যে আপনি আমাদের মাঝে আসবেন, এবং সেই আশা আমাদের পূরণও হয়েছে। আমি আর দীর্ঘায়িত না করে মাননীয় প্রধান অতিথিকে এবং তার সাথে যে সফর সঙ্গী যারা রয়েছেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আবার আপনার সামনে আমি একটু আমাদের যে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসনকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আবারও সমবেত পুণ্যার্থী আপনাদের ধৈর্য ধারণের জন্য এবং পরম পূজনীয় ভিক্ষু সংঘ আপনারাও আমাদের প্রধান অতিথিকে বরণ করার জন্য আপনারা যে ধর্মদেশনা প্রদান করেছেন এবং মাননীয় প্রধান অতিথির শুভ কামনায় আপনারাও যাতে পুণ্যদান করুন সেই প্রার্থনা জানাই। আবারও পুণ্যার্থীবৃন্দ আপনাদের মঙ্গলময় জীবনের শুভকামনায় আমার কথা এখানেই শেষ করছি। মাননীয় প্রধান অতিথিকে আবারও ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। সাধু 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 সাধুবাদ আমাদের সম্মানিত সভাপতি মহোদয়কে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের 21তম দানোত্তম শুভ কঠিন জীবনদানের সম্মানিত প্রধান অতিথি জনাব ডক্টর আ.প.ম খালিদ হোসেন, মাননীয় উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং মাননীয় চেয়ারম্যান বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্ট। শুভ সন্ধ্যা। সাভার বনবিহার কর্তৃক আয়োজিত কঠিন জীবন দান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের অন্যতম ট্রাস্টি জনাব ডাক্তার অজয় মহোদয়, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভিক্ষুবৃন্দ, সম্মানিত ভিক্ষুবৃন্দ, পুণ্যার্থী এবং ভক্তরা, আমার আসতে দেরি হয়ে গেল। আমি অনেক দূর থেকে আসছি, তারপরেও যে আসতে পারলাম এটা আমার জন্য অত্যন্ত আনন্দের এবং খুশির ব্যাপার। আমি অত্যন্ত পুলকিত হয়েছি। আপনারা স্বতঃস্ফূর্ত উদ্দীপনা নিয়ে উৎসব মুখর পরিবেশে আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এতেই প্রমাণিত হয়
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এদেশের নাগরিক। এদেশের উন্নয়নে আমরা অবদান রাখি। আমার যেমন এদেশে জন্ম, আপনাদেরও এদেশে জন্ম। আমরা একসাথে স্কুলে যাই, কলেজে যাই, বিশ্ববিদ্যালয়ে যাই, চাকরি করি, ব্যবসা করি, বাণিজ্য করি। একে অপরের হাসি কান্না, আনন্দ বেদনায় আমরা যুক্ত থাকি। এদেশ আমাদের সবার, এবং আমাদের ঠিকানা একটা, আমাদের একটাই ঠিকানা, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এবং আমাদের দ্বিতীয় কোনো ঠিকানা নাই। এই দেশ আমাদের, এদেশে আমাদের জন্ম, এদেশের মাটিতে আমরা সমাহিত হব। অতএব আসুন, ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যার যার ধর্ম পালন করব। আমি মুসলমান, আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি কোরআনে, পবিত্র কোরআনের বাণী আমি মেনে চলব। আপনি বুদ্ধিস্ট, বৌদ্ধ ধর্মের অনুসারী, আপনি ত্রিপিটকের আদেশ নিষেধ নীতি বাক্যগুলো আপনি মেনে চলবেন। একজন সনাতনী, তিনি গীতা মহাভারতের নীতিমালা অনুসরণ করবেন। একজন খ্রিস্টিয়ান, তিনি পবিত্র বাইবেলের শিক্ষা এবং নীতিমালা মেনে চলবেন। বাইবেল একটা কথা আছে, রাইটিয়াসনেস এক্সল্টস এ নেশন। একটা জাতি উন্নতির দিকে ধাবিত হয় যখন তার মধ্যে ধার্মিকতা থাকে। আমরা তো সুযোগ পেলে অন্যায় করতে, পাপ করতে আমরা দ্বিধা করি না। না হলে আমাদের দেশের টাকা ব্যাংক লুট করে বাইরে গিয়ে বিলাসবহুল জীবন যাপন করা, এটা পাপ, এটা অন্যায়, এটা দেশদ্রোহিতামূলক কাজ। আমরা কখন ভালো হব? আমরা কি ভালো হতে পারি না? আসুন না আমরা ভালো হই। আমি সব জায়গায় বলে থাকি, 3টা কাজ মানুষকে আকাশ থেকে ভূমিতে নামিয়ে আনে। ইজ্জত, সম্মান, মর্যাদা, ম্যাগনানিমিটি, ডিগনিটি অর্জন করতে 60 বছর লাগে, আর এটা শেষ করতে 1 ঘন্টায় যথেষ্ট। অতএব সজ্জীবন আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। 3টা কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। 1, ক্ষমতার জন্য পাগলামি। একটা বই আছে, দি প্রিন্স, ম্যাকিয়াভেলি, রাষ্ট্রবিজ্ঞানে ম্যাকিয়াভেলির বই আছে, আমরা ইউনিভার্সিটিতে এগুলো পড়ছি। ওই বইটা আছে ক্ষমতার জন্য মানুষ কি কতটুকু নিচে নামতে পারে। বৈধ পন্থায় ক্ষমতায় যাওয়া এটা দোষ নয়। আমরা একটা সরকারের পরে হাইকোর্টের নির্দেশ ক্রমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হয়েছি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা আসবেন তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা পুরোনো ঠিকানায় ফিরে যাব। কিন্তু জোর করে, নয় ছয় করে, অন্যায় পথে ক্ষমতায় টিকে থাকার মানসিকতা পাপ, অপরাধ, ক্রাইম। 2, সহায় সম্পত্তি, টাকার প্রতি মানুষের উদগ্র কামনা। টাকা, কত টাকা লাগে, কয়টা বাড়ি লাগে। এই যে বৈধ অবৈধ পন্থায় অর্থ সংগ্রহ, অর্থ সঞ্চয়, অর্থ বিদেশে পাচার, এটা পাপ। এটা মানুষকে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপ করে, সারা জীবন অর্জন ম্লান হয়ে যায়। 3, আমরা বৈধ পন্থা টাকা উপার্জন করব, টাকা খরচ করব বৈধ পন্থায়। আমরা ডাক্তার হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, ব্যবসায়ী হতে পারি, কৃষক হতে পারি, চাকরিজীবী হতে পারি। এই পন্থায়, বৈধ পন্থায় অর্থ উপার্জন, এটা বৈধ, এটা আমরা অর্জন করতে পারি। 3 নম্বর, সেক্স। মেয়ে দেখলেই পাগল হয়ে যাওয়া, স্মার্ট ছেলে দেখলে মেয়েরা পাগল হয়ে যাওয়া, এটা অপরাধ।
এটা পাপ, এটা পাপ। এই যে সংযম, প্রয়োজনে আমার দুই চক্ষুকে, দুই নয়নকে আমি অবনত করে ফেলব। যার দিকে তাকালে আমার মনের ভিতরে পাপ জন্মে, কুধারণা জন্মে, আমি তার চেহারার দিকে, তার মুখের দিকে বারবার না তাকিয়ে আমি মাথা অবনত করে ফেলব। এটাই সাধুদের জীবন, এটাই পবিত্র মানুষের জীবন। বিয়ের মাধ্যমে, পবিত্র বিয়ের বন্ধনের মাধ্যমে আমরা কাছাকাছি আসতে পারি, আমাদের জৈবিক চাহিদা আমরা পূরণ করতে পারি। এই তিনটা পাপ থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি তাহলে সমাজ এগিয়ে যাবে। রাস্তাতে কোনো মেয়ে হাঁটতে পারে না, কিছু দুর্বৃত্তের কারণে বাসে যেতে পারে না। আসুন আমরা এই দেশকে শান্তির নিবাস হিসাবে গড়ে তুলি। বাগানের মধ্যে যেমন নানা বর্ণ, নানা সুবাসের ফুল থাকে, একটা সমাজেও নানা জাতিগোষ্ঠী থাকবে, মুসলমান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্যরা থাকবে। আমরা সবাই মিলে এই দেশের নাগরিক। আমাদের ধর্ম আলাদা, কিন্তু দেশ আমাদের সবার। আমরা এই দেশকে ভালোবাসি। একটা কথা আমাদের মনে রাখতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি, কমিউনাল হারমোনি, এক জাতির সাথে আরেক জাতির মধ্যে যদি সমঝোতা না থাকে, সহিষ্ণুতা না থাকে, প্রীতি ভালোবাসা না থাকে, তাহলে সমাজ এবং রাষ্ট্র উন্নতির পথে এগিয়ে যেতে পারে না। একটা দেশের উন্নয়ন নির্ভর করে সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে, কমিউনাল হারমোনির উপরে। পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আমাদের দেশেও আছে। আমাদের এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা বেশ কিছু কাজ করেছি। আমি কিছুদিন আগে কুমিল্লার শালবন বিহারে কঠিন চিবরদান অনুষ্ঠানে গেছি এবং একটা মেডিটেশন সেন্টার এবং একটা ফ্রি ফ্রাইডে স্কুল, ফ্রি ফ্রাইডে হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। 12 তারিখ গেছি রাঙ্গামাটিতে। আমার সম্মানিত সহকর্মী সুপ্রদীপ চাকমা, পার্বতী চট্টগ্রাম উপদেষ্টা, উনি আমার সাথে ছিলেন এবং আমরা কঠিন চিবরদান, ওখানে চিবরদান করেছি, অনুষ্ঠানে আমরা ছিলাম। আজকে এখানে এসেছি, এখানে অনেক জ্ঞানী গুণী মানুষরা আপনারা আছেন। আসুন আমাদের এই পারস্পরিক বন্ধুত্ব, প্রীতি, ভালোবাসা মাঝখানে যেন কেউ সেট টানতে না পারে, আমাদের পারস্পরিক সম্পর্ক যাতে কেউ নষ্ট করতে না পারে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই যে আমাদের ঐতিহ্য, আমরা এটা লালন করি, এটা যেন কেউ ধ্বংস করতে না পারে এবং ঘোলা পানিতে মাছ শিকার করে গভর্নমেন্টকে, সরকারকে যাতে কেউ বিব্রত করতে না পারে, আমাদেরকে সব সময় অ্যালার্ট, সতর্ক থাকতে হবে। এবং আপনারা যেন আনন্দিত হবেন, প্রবারণা পূর্ণিমায় আমরা এই সম্প্রদায়কে 2 কোটি টাকা দিয়েছি। বৌদ্ধ পূর্ণিমায় ভুলক্রমে টাকা বরাদ্দ হয় না, পূর্ণিমা টাকা, প্রবারণা পূর্ণিমা, বৌদ্ধ পূর্ণিমা। আমি এই দিন আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করেছি। আমি বললাম, স্যার আলাদা আলাদা উৎসব, অতএব আমরা ওইটি দিতে না পারলেও তিনি আমাকে বললেন, তাহলে তুমি একটা নোট পাঠাও, সামারি পাঠাও, বিশেষ অনুদান আমরা সামারি পাঠিয়েছি। এখনো রেজাল্ট আসে নাই, আশা করি ওখানেও একটা অনুদান পাবো। এটা আমরা বিভিন্ন জায়গায় বরাদ্দ করে দেব। আশুলিয়ায় আপনারা জানেন, ঢাকা শহরে কোনো বৌদ্ধ মারা গেলে তাকে দাহ করা অথবা তাকে সমাহিত করার জন্য কোনো পার্মানেন্ট শ্মশান ছিল না, ওনাকে ওনার দেশে পাঠানো হতো। আমরা, আমাদের সরকার রাজুকের সাথে আলাপ করে এই আশুলিয়াতে আমরা একটা শ্মশানের জায়গা দিয়েছি, দলিল হস্তান্তর করেছি। উদ্বোধনী অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম এবং এটাকে আরো কিভাবে উন্নত করা যায়, দাহ করার জন্য আধুনিক কোনো মেশিন দেওয়া যায় কিনা, ওটাও আমরা চিন্তা ভাবনা করছি। এছাড়া আমরা রাজুকের একটা প্লট আমরা বরাদ্দ নিয়েছি,
রেজিস্ট্রেশন করেছি, নামজারি করেছি পূর্বাচলে। ওখানে প্যাগোডা হবে, লাইব্রেরি হবে, মেডিটেশন সেন্টার হবে এবং বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের অফিস হবে। এটা আমরা একেবারে সরকার থেকে রেজিস্ট্রি করে নিয়েছি, নামজারি করে ফেলেছি, কেবল কাজ শুরু হবে। আপনারা জেনে আরো আনন্দিত হবেন, নেপালের সরকার, নেপাল যেহেতু এই দেশে বৌদ্ধদের স্মৃতি আছে, বৌদ্ধদের রিলিক্স অনেক নিদর্শন আছে আমাদের এই দেশে, ওনারা আমাদেরকে জানালেন যে এই দেশে বৌদ্ধ ধর্মের ঐতিহ্য আছে, কৃষ্টি আছে, রিলিক্স আছে। ওই দেশের সরকারকে আমরা অনুরোধ করি, নেপাল সরকার আমাদের জানালো আমরা জায়গা দেব, আপনারা একটা বৌদ্ধ প্যাগোডা কালচারাল সেন্টার করতে পারেন। পৃথিবীর 18টা দেশ করেছে, আমরা বাংলাদেশও গেছি। নেপালের ওই জায়গার নাম লুম্বিনী, এটা কপিলবস্তুর আশেপাশে জায়গা, বুদ্ধের জন্মস্থান লুম্বিনী। আমরা ওখানে 68 কোটি টাকা ব্যয় করে বিশাল আকারে আধুনিক একেবারে দৃষ্টিনন্দন একটা প্যাগোডা বুদ্ধিস্ট কালচারাল সেন্টার আমরা করতে যাচ্ছি। আমরা পাস করে ফেলেছি, প্রজেক্ট ডিরেক্টর আমরা অনুমোদন দিয়েছি, এপিডি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডাইরেক্টর এটা অনুমোদন দিয়েছি। নেপালে এখন রাজনৈতিক অস্থিরতা আছে, নেপালের পলিটিক্যাল টার্ময়েল ইজ প্রিভেইলিং ইন নেপাল। এটি শেষ হয়ে গেলে, এটা স্টেবল গভর্নমেন্ট আসলে আমরা টাকা ছাড় করে দেব এবং সেটা হবে বিদেশে কোনো ধর্মাবলম্বীর জনগোষ্ঠীর জন্য এটা প্রথম একটা উপাসনালয় অথবা কালচারাল সেন্টার আমরা ওখানে করতে যাচ্ছি। অতএব আসুন আমরা হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা এগুলো অন্তর থেকে বিদায় করে দিই, ছেটিয়ে বিদায় করে দিই। আমরা মানুষকে ভালোবাসি, হোক না। আমি যখন কোথাও যাই, আমাকে মন্দিরে যেতে হয়, যেহেতু আমি তাদেরও প্রতিনিধি। আমাকে সেমিট্রিতে যেতে হয় খ্রিস্টানদের, যেহেতু আমি তাদের। পরবর্তী চট্টগ্রামে বহু জাতিগোষ্ঠী আছে যাদের ধর্ম আলাদা, এরা মেজর রিলিজনের নয়, অন্য ধর্মের আরেকটা ধর্ম, আমি তাদেরও প্রতিনিধি। অতএব প্রতিটি মানুষ ধর্ম যাই হোক আমরা মানুষ হিসেবে দেখতে চাই। এবং মেজর অজয় মহোদয় আমার ট্রাস্টি বলেছেন এই আপনার এই সাভার বনবিহারের জন্য আপনি তো ফরম এখনো তো আমাদের নেই, আমাকে দিবেন এই সাভার বনবিহারের ফরম। আমার ট্রাস্টি আপনাদের আজকের সভাপতি, আপনি আমারে দিবেন, আমি এর জন্য একটা বিশেষ অনুদান বরাদ্দ দেব। যাতে আপনারা নির্বিঘ্নে, আমাদের এমন কি বড় নয়, 500টা উপজেলায় আমাকে যেতে হয়, আর বৌদ্ধ সব জেলায় নাই। গত বছর পর্যন্ত ছিল 14 জেলায়, এবার 2টি জেলার নাম আসছে, এখন 16টা জেলায় বৌদ্ধ জনগোষ্ঠী আছে। রাজশাহীতে নাই, অল্প করে জয়পুরহাটে আছে। আমি যখন রাজশাহী গেছি, একজন আমাকে বললেন যে আমাদের বৌদ্ধ বিহার নাই, কিন্তু বৌদ্ধ জনগোষ্ঠী রাজশাহীতে নাই। ডিসি মহোদয় বললেন তারা চাইলে কিছু জনগোষ্ঠী যদি আসে বলে যে আমরা একটা বিহার করব, তাহলে সরকার তার জন্য টাকা বরাদ্দ দেবে রাজশাহীতে। কিন্তু অল্প আছে জয়পুরহাটে, অন্যান্য জেলায় নেই। 64টা জেলার মধ্যে 14-16 জেলায় আছে। এবং পটুয়াখালীতে রাখাইন আছে, এদের ধর্ম বৌদ্ধ। এবং বৌদ্ধদের একটা প্রতিনিধি দল যখন প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করতে গেছেন, ওনারা বললেন যে পটুয়াখালীর রাখাইন জনগোষ্ঠী আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তখন স্যার আমাকে বললেন যে তুমি একবার পটুয়াখালী গিয়ে আসো, কজ কি, কারণ কি, কেন রাখাইন পটুয়াখালীতে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো আমি যাবো, আমি খুব ইমিডিয়েটলি পটুয়াখালী যাব, ডিসি সাহেবকে নিয়ে যাব, এসপি সাহেবকে নিয়ে যাব, সরজমিনে দেখবো কেন রাখাইন জনগোষ্ঠী কমে যাচ্ছে, কেন মানুষ তো বাড়ার কথা, সন্তান যেভাবে বাড়ছে জনগোষ্ঠী বাড়ার কথা, এর কমে যাচ্ছে কেন, এটা আমরা দেখবো। এক কথায়
পাশে আছি, আগামী দিনেও থাকবো। এবং শুনেন, একটা ফুল দিয়ে বসন্ত হয় না, বসন্ত আসলে সমস্ত ফুল একসাথে ফুটে ওঠে। আর এই যে সম্প্রীতি, এই যে আবহ, আমি এখানে এসে আমি নিজে আনন্দিত হয়েছি যে আমার দেশের বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষরা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে, both religious fervor, pomp and grandeur, they are celebrating their কঠিন জীবনটা। এটা আমার জন্য অত্যন্ত সুখের। এবং বিগত দুর্গাপূজায় আমরা অনেকটা নির্বিঘ্নে সনাতন ধর্মের অনুসারে দুর্গাপূজা উদযাপন করেছি। বিদেশি পত্রিকায় উঠছে যে মেজর কোনো ইনসিডেন্ট ছাড়া ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশে হিন্দুরা যাতে দুর্গাপূজা করতে পারে এটা তারা সম্পন্ন করেছে। এক মাস ব্যাপী আপনাদের কঠিন জীবনদান, বৌদ্ধ পূর্ণিমা হয়ে গেল, আমি নেরুল বাড্ডার ওখানে গিয়ে আপনারা যে ফানুস উড়ান ওই অনুষ্ঠানেও ছিলাম। আমরা এই বাংলাদেশ এমনভাবে আমরা থাকবো, এটা শান্তির নিবাস হিসেবে আমরা গড়ে তুলব এবং আমাদের অন্তরের ভিতরে যেন হিংসা, বিদ্বেষ এগুলো যেন আমাদের অন্তরে জায়গা না পায়। এটাই হচ্ছে আজকের অনুষ্ঠানের বড় মেসেজ। যতটুকু সহযোগিতা প্রয়োজন আমার মন্ত্রণালয় থেকে, আমি যতদিন দায়িত্বে আছি, I am ready to extend my helping hands toward you all. আমি তৈরি আছি। সাধু সাধু সাধু। আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যারা বিক্ষোভ ভাঙতে আছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আজকের অনুষ্ঠানের সভাপতি মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার অজয় মহোদয়কেও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। সাধু 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 সাধু। মাননীয় প্রধান অতিথি মহোদয়কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আজকে যে কঠিন চিবরদান পুণ্যার্থীগণ আমাদের যে পূজনীয় ভিক্ষু সংঘকে যে আমরা চিবরদান করা হয়, সেখানেও আপনি অংশগ্রহণ করে আপনি চিবর দান করবেন এবং পুণ্যের ভাগী হবেন। মাননীয় প্রধান অতিথি মহোদয়, প্লিজ। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। শ্রদ্ধাবান পুণ্যার্থীবৃন্দ, আপনারা একটু রাস্তাটা ক্লিয়ার করেন।